নমস্কার বন্ধুরা, আমি মিতু। আমার জীবনটা যে কখন এমন একটা গল্পের মতো হয়ে গেল আমি নিজেও বুঝিনি। সাধারণ একটা মেয়ের জীবন, সাধারণ একটা বিয়ে, সবকিছুই তো ঠিকঠাক ছিল, কিন্তু জীবনের হিসেবগুলো সবসময় কেন জানি উল্টে যায়। আমার আজকের গল্পটাও তেমনই এক উল্টে যাওয়া হিসেবের খাতা। এই গল্পটা আমার একেবারে ব্যক্তিগত জীবনের ঘটনা। ভেতরের কিছু কথা আজ আপনাদের সবার সাথে ভাগ করে নেব। হয়তো এই গল্পে অনেকেই নিজেদের জীবনের ছায়া খুঁজে পাবেন। এই ধরনের আরও জীবনের গল্প শোনার জন্য অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে সবার আগে আপনি দেখতে পান। তবে আজকের গল্পটি মন দিয়ে শুনুন, কারণ সম্পর্কের যে বাঁকে আমি এসে দাঁড়িয়েছিলাম, সেই বাঁকটা হয়তো আপনাদের মনেও অনেক প্রশ্ন জাগাবে। চলুন শুরু করি আমার গল্প। আমার আর রাজুর বিয়েটা ছিল একটা সাধারণ প্রেমের বিয়ে। রাজু আমার স্বামী, স্কুল জীবন থেকেই আমার বন্ধু। আমরা একই পাড়ায় বড় হয়েছি, একসঙ্গে হেসেছি, ঝগড়াও করেছি, তাই আমাদের সম্পর্কটা খুব গভীর ছিল। বিয়ের পর প্রথম কয়েকটা বছর সব ঠিকই ছিল। হয়তো নতুনত্বের একটা ঘোর ছিল, একটা ভালো লাগার আবেগ ছিল। কিন্তু জীবন তো আর সবসময় একরকম থাকে না। ধীরে ধীরে আমাদের দুজনের মধ্যে একটা নীরব দেওয়াল তৈরি হতে শুরু করল। রাজু তার অফিস, কাজ আর বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকতে শুরু করল। সে এখন একটা বড় কোম্পানিতে বেশ ভালো পদে আছে। তার ব্যস্ততা বাড়ছিল, আর আমাদের দুজনের মধ্যেকার কথাবার্তা, খুনসুটি সব কমছিল। রাতে সে যখন ক্লান্ত হয়ে ফিরত, আমি হয়তো অপেক্ষা করতাম একটু গল্প করার জন্য, কিন্তু সে হয়তো শুধু জিজ্ঞেস করত, খেয়েছ? ব্যাস, এটুকুই। আমি নিজেকে খুব একা মনে করতে শুরু করলাম। একটা ঘরে দুজন মানুষ থেকেও যেন দুটো আলাদা দ্বীপে বাস করতাম। এই সময়টাতে আমাদের জীবনে সুমনের আসা যাওয়া বাড়ল। সুমন হল রাজুর কলেজ জীবনের বন্ধু। দেখতে বেশ হ্যান্ডসাম, লম্বা, আর সবসময় মুখে একটা হাসি লেগে থাকত। পেশায় সে একজন ফটোগ্রাফার। রাজু আর সুমনের বন্ধুত্বটা ছিল দেখার মতো। সুমন প্রায়ই আমাদের বাড়িতে আসত। রাজু হয়তো কাজের চাপে ব্যস্ত থাকত, কিন্তু সুমন আসত। প্রথম দিকে আমার একটু অস্বস্তি লাগত, কিন্তু রাজু বলতো, আরে ও তো আমাদের ঘরের লোক, তুমি ওকে নিজের ভাই বা বন্ধুর মতোই দেখবে। সুমন হয়তো সোফায় বসে থাকত, আর আমি তাকে চা বা কফি দিয়ে আসতাম। ধীরে ধীরে বুঝতে পারলাম, সুমন শুধু রাজুর খোঁজ নিতে আসত না। সে আসত হয়তো আমাদের বাড়ির সহজ পরিবেশটা ভালো লাগত বলে, আর হয়তো আমার নিঃসঙ্গতাটা সে খেয়াল করেছিল। সুমন যখন আমাদের বাড়িতে আসত, তখন রাজু যদি না থাকত, তখন আমাদের মধ্যে অনেক গল্প হতো। খুব সাধারণ গল্প, আমার রান্নাঘরের গল্প, আমার পছন্দের সিরিয়ালের গল্প, অথবা সুমনের তোলা নতুন ছবি নিয়ে গল্প। এই গল্পগুলোর মধ্যেই আমাদের সম্পর্কটা ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করল। সুমন সবসময় খুব মন দিয়ে আমার কথা শুনত। রাজু যেখানে আমার কথা মাঝপথে থামিয়ে দিত, সুমন সেখানে আগ্রহ নিয়ে জানতে চাইত, তারপর কি হলো মিতুদি? আমি যখন সুমনের চোখে চোখ রাখতাম, দেখতাম তার চোখে কেমন যেন একটা গভীরতা। সেই গভীরতা শুধু বন্ধুর স্ত্রীর প্রতি শ্রদ্ধার ছিল না, সেখানে যেন অন্য একটা আলো খেলা করত। হয়তো সেই আলোটা আমার মনের গভীরে জমে থাকা শূন্যতাকে বুঝতে পারছিল। একদিন দুপুরে সুমন এসেছিল। রাজু তখন অফিসে। আমি বারান্দায় বসেছিলাম, মনটা ভীষণ খারাপ ছিল। রাজু আগের দিন রাতে আমার সঙ্গে সামান্য একটা বিষয়ে খুব খারাপ ব্যবহার করেছিল। আমি চুপচাপ বসে আকাশ দেখছিলাম। সুমন এসে বলল, কি হয়েছে মিতুদি, মুখটা এত শুকনো কেন? আমি প্রথমে এড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সুমনের বলার ধরনটা এমন ছিল যে আমার বুকের ভেতরের কষ্টটা যেন বাঁধ মানল না। আমি চোখের জল ধরে রাখতে পারলাম না। সুমন আমার পাশে চেয়ার টেনে বসল। একদম সহজভাবে বলল, আরে বাবা, কাঁদো কেন? কি হয়েছে আমাকে বলো, রাজু কিছু বলেছে? আমি কাঁদতে কাঁদতেই বললাম, রাজু আজকাল কেমন পাল্টে গেছে সুমন, ও আমাকে একটুও সময় দেয় না। আমার মনে হয় ও আর আমাকে ভালোবাসে না। সুমন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে করে আমার হাতে হাত রাখল। প্রথম স্পর্শ। তার স্পর্শে কোনো খারাপ ইঙ্গিত ছিল না, ছিল শুধু এক বন্ধুর সান্ত্বনা। কিন্তু আমার শরীরে সেই সান্ত্বনা অন্যরকম এক ঢেউ তুলল। আমার হাতের ওপর সুমনের হাতের উষ্ণতাটা যেন আমার মনকে মুহূর্তে শান্ত করে দিল।
সে শুধু বলল, আমি জানি মিতুদি, রাজু ভালো ছেলে, কিন্তু কাজের চাপে ও হয়তো একটু ভুল করছে। তুমি একা ভেবো না, আমি তো আছি। সেই দিন থেকে সুমনের প্রতি আমার অনুভূতি পাল্টে গেল। সেই সম্পর্কটা শুধু রাজুর বন্ধুর রইল না। সুমন আমার জীবনে এমন একটা মানুষ হয়ে উঠল যে আমার মনের কথা বোঝে, আমার কষ্টটা অনুভব করে। কিন্তু মনের গভীরে একটা ভয়ও জন্মাল। এই অনুভূতিটা ঠিক না, আমি বিবাহিতা, সুমন রাজুর বন্ধু। আমাদের এই মানসিক ঘনিষ্ঠতা একটা গভীর ভুল পথে মোড় নিতে পারে। সময়ের সাথে সাথে আমাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতাও বাড়তে শুরু করল। তবে তা ছিল খুব ধীর গতিতে, একে অপরের প্রতি আকর্ষণ থেকে জন্ম নেওয়া কিছু ভুল ইশারা আর ইঙ্গিত। একবার আমাদের ঘরে একটা লাইট খারাপ হয়ে গিয়েছিল। রাজু বলেছিল, সুমন এলে ওকে বলিস ও ইলেকট্রিকের কাজ ভালো বোঝে। সন্ধ্যায় সুমন এলো। রাজু তখন অফিসের কাজে বাইরে। সুমন লাইটটা ঠিক করার জন্য টুলের উপর কাজ করছিল। আমি তার ঠিক নিচেই দাঁড়িয়েছিলাম, যাতে টুলটা না নড়ে যায়। সুমন তখন কাজ করতে করতে একটু ঝুঁকেছিল, আর অসাবধানতাবশত তার হাতটা আমার কাঁধে এসে পড়ল। মুহূর্তটা জমে গেল। সুমন তাড়াতাড়ি সরে গেল, খুব লজ্জিতভাবে বলল, সরি মিতুদি, আমি খেয়াল করিনি। আমি তার দিকে তাকালাম। এই সময় তার চোখে যে দৃষ্টিটা ছিল, তাতে শুধু লজ্জা ছিল না, ছিল একটা অদ্ভুত উত্তেজনা আর দ্বিধা। আমার বুকটাও ধুকফুক করছিল। আমি খুব নরম গলায় বললাম, ইটস ওকে সুমন। এই ভুল ইশারা বা ভুল স্পর্শগুলোই যেন আমাদের নীরব দেলালটাকে ভেঙে দিচ্ছিল। আমাদের দুজনের মধ্যে একটা চাপা স্রোত বইতে শুরু করেছিল। একদিন রাতে রাজু তার বন্ধুর বাড়িতে পার্টিতে যাবে বলে বেরোল। ফিরতে অনেক রাত হবে। আমি একা ছিলাম। রাতে আমার ঘুম আসছিল না। হঠাৎ মনে হলো সুমনকে একবার ফোন করি। আমি তাকে টেক্সট করলাম, তুমি কি জেগে আছো? 2 মিনিটের মধ্যে সুমনের উত্তর এলো, হ্যাঁ মিতুদি, কোনো সমস্যা? আমি লিখলাম, না কিছু না, একা ভালো লাগছে না, রাজু তো নেই। সুমন তখন ফোন করল। আমরা প্রায় 1 ঘন্টা গল্প করলাম। গল্পের শেষে সুমন খুব আলতো করে বলল, তুমি এত একা হয়ে যেও না মিতুদি, আমি তোমার পাশে আছি, যে কোনো প্রয়োজনে আমাকে ডাকতে পারো। এই কথাগুলো আমার দুর্বল মনে যেন জাদুর মতো কাজ করল। আমি তখন হয়তো তার কাছ থেকে মানসিক সমর্থন চাইছিলাম, কিন্তু সুমন হয়তো আমার এই একা থাকার সুযোগটাকে অন্যভাবে দেখল। অথবা আমি হয়তো আমার নিঃসঙ্গতার মাধ্যমে তাকে একটা ভুল ইঙ্গিত দিয়েছিলাম যে আমার জীবনে তার প্রয়োজন আছে। এর পরের ঘটনাটা হলো সবচেয়ে কঠিন। একদিন ছিল রবিবার। রাজু দুপুরে অফিসের কাজে আচমকা বাইরে যেতে হলো। সে তখন সুমনকে ফোন করে বলল, আরে সুমন, আমি তো হঠাৎ করে বাইরে যাচ্ছি, মিতু একা থাকবে, তুই যদি পারিস তো একবার দেখে আসিস, দুপুরে একসঙ্গে লাঞ্চ করে নিস। রাজুর এই সহজ বিশ্বাসটাই আমাদের জন্য বিপদ ডেকে আনল। দুপুরে সুমন এলো। আমরা দুজন একসঙ্গে লাঞ্চ করলাম। লাঞ্চের পর আমরা সোফায় বসে টিভিতে কিছু একটা দেখছিলাম। বাইরে তখন ঝুম বৃষ্টি নামল, এমন বৃষ্টি যা থামার নামে নিচ্ছিল না। আবহাওয়াটা হঠাৎ করে কেমন ঠান্ডা আর ভেজা হয়ে গেল। আমরা পাশাপাশি সোফায় বসেছিলাম। দুজনের মধ্যে তখন কথা প্রায় বন্ধ, শুধু বাইরের বৃষ্টির শব্দ আর টিভির মৃদু আওয়াজ। হঠাৎ করে টিভিতে একটি পুরনো গান শুরু হলো, খুব রোম্যান্টিক একটা গান। আমি গানটা শুনতে শুনতে আনমনা হয়ে গিয়েছিলাম। সুমন তখন খুব আস্তে করে আমার দিকে ফিরল। তার চোখে সেই গভীর দৃষ্টি। এবার আর সেই দৃষ্টিতে শুধু সহানুভূতি ছিল না, ছিল একটা স্পষ্ট আকর্ষণ। সে খুব নিচু গলায় জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই খুব একা মিতুদি? এই কথাটি শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি বললাম, জানি না সুমন, হয়তো। আমার এই দ্বিধাভরা উত্তরটাই হয়তো তাকে সাহস জোগাল। সে তখন আরও একটু কাছে সরে এলো। আমাদের শরীর প্রায় ছুঁই ছুঁই। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে আমাদের হৃৎস্পন্দন, সব মিলে এক অদ্ভুত পরিবেশ। সুমনের হাতটা ধীরে ধীরে সোফার ওপর দিয়ে এগিয়ে এলো। আমার হাত তখন পাশে রাখা ছিল। সুমন খুব আলতো করে আমার হাতের ওপর তার হাত রাখল। এই স্পর্শটা আগের বারের মতো শুধু সান্ত্বনার ছিল না, এটা ছিল এক গভীর চাওয়ার স্পর্শ। আমার শরীরে বিদ্যুতের মতো একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। এই উত্তেজনার কারণ কি সুমনের আকর্ষণ, নাকি রাজুর প্রতি জমে থাকা অভিমান, নাকি এই অবৈধ সম্পর্কের দিকে হেঁটে যাওয়ার ভয় মিশ্রিত অ্যাডভেঞ্চার? আমি জানি না, কিন্তু আমি সেই স্পর্শ সরালাম না।
সুমন তখন আরও একটু কাছে সরে এলো। আমাদের শরীর প্রায় ছুঁই ছুঁই, বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে আমাদের হৃৎস্পন্দন, সব মিলে এক অদ্ভুত পরিবেশ। সুমনের হাতটা ধীরে ধীরে সোফার ওপর দিয়ে এগিয়ে আসলো। আমার হাত তখন পাশে রাখা ছিল। সুমন খুব আলতো করে আমার হাতের ওপর তার হাত রাখল। এই স্পর্শটা আগের বারের মতো শুধু সান্ত্বনার ছিল না, এটা ছিল এক গভীর চাওয়ার স্পর্শ। আমার শরীরে বিদ্যুতের মতো একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। এই উত্তেজনার কারণ কি? সুমনের আকর্ষণ, নাকি রাজুর প্রতি জমে থাকা অভিমান, নাকি এই অবৈধ সম্পর্কের দিকে হেঁটে যাওয়ার ভয় মিশ্রিত অ্যাডভেঞ্চার? আমি জানি না, কিন্তু আমি সেই স্পর্শ সরালাম না। সুমন তখন আরও ঝুঁকে এলো। তার নিঃশ্বাস আমার খুব কাছে। সে আমার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার চোখে জমে থাকা সব নীরব আবেগ যেন সেই মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে চাইছিল। আমি কোনো কথা বলছিলাম না। এক অদ্ভুত নীরবতা আমাদের গ্রাস করে রেখেছিল। এই নীরবতা ছিল। আমি জানি, এরপর থেকে আমাদের দুজনের জীবনই পাল্টে গেল। আমাদের মধ্যে একটা গোপন কথা, একটা নিষিদ্ধ টান তৈরি হয়ে গেল। যে সম্পর্কটা শুরু হয়েছিল একটা ভুল ইশারা, এক আবেগপূর্ণ দুর্বলতা এবং এক বন্ধুর সান্ত্বনা থেকে, সেই সম্পর্কটা এখন ধীরে ধীরে গভীর এক অবৈধ পথে হেঁটে চলল। আমি জানি না এই পথের শেষ কোথায়, তবে আমি বুঝতে পারছিলাম আমি এখন রাজু, সুমন আর আমার এই কিভূত সম্পর্কের জালে আটকে গেছি। এই জাল থেকে মুক্তি পাওয়া হয়তো আর আমার পক্ষে সম্ভব হবে না।